মাফিয়া দ্য ভিলেন গল্পের ও ১৬। রাত নেহালের কথা শুনে অবাক হলো। কি সব বলছেনটা কি? হ্যাঁ, আপনার খুন করে বেরোবেন নিজের ইচ্ছেতে, আর এখন দোষ কেন সাজাবেন হতে পারে? আর কেনই বা আমাদের মতন সাধারণ মানুষ? নেহাল: ও তাই বুঝি? চলো আজকে তোমাকে গল্প বলবো, কিন্তু মিথ্যা না সত্যি গল্প, বাস্তব না গল্প, জীবনের গল্প, তিনজন মাফিয়ার গল্প, আর গল্প তোমাদের সকল সুশীল সমাজের। নেহাল রাতের হাত ধরে নিয়ে ব্যালকনিতে গেল। কি করছেন? এখানে আনলেন কেন? তোমার হাতও কি ধরতে পারবো না বউ? এতটাই অমানুষ আমি? শুধু হাতই ধরেছি, আর তো কিছু না। নিহালের কথাতে রাত কি বলবে বুঝতে পারছে না। আমি সেটা বলিনি, আপনি এই রাতে ব্যালকনি নিয়ে এসেছেন কেন সেটা বলছি। আসলে তোমাকে যাদের গল্প বলবো তাদের জীবনটা অন্ধকারে, খুব অধারের, যেখানে কালো ছাড়া কিছুই নেই। মানে, প্রথমে আসিফকে নিয়ে শুরু করি। আমার ডান হাত যাকে বলি, আমার প্রাণের বন্ধু, ভাই, আত্মীয় যাই বলো না কেন, ওর সাথে আমার পরিচয় হয় ৮ বছর আগে। তারপর নেহাল বলতে শুরু করলো আফিসের গল্প। আর ১০টা ফ্যামিলির মতো আসিফেরও একটা সাধারণ ফ্যামিলির ছেলে ছিল। ওর বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার, কিন্তু দুর্ভাগ্য, আসিফের বয়স যখন ২ বছর তখন তিনি চলে যায় চিরদিনের মতো। ওর মা আর ওর বড় বোন শাইমা, এই তিনজন নিয়ে সংসার, সবকিছু মোটামুটি চলছিল। ওর বাবার মৃত্যুর পর ছেলের হওয়ার সত্ত্বে বাবার সম্পত্তির কোনো অংশই পায়নি, না পেয়েছে সেই শাইমা না খালারা। বাপের বাড়িতে ২ ছেলে মেয়েকে নিয়ে আর কতদিন পড়ে থাকা যায়? আর মানুষের মুখের কথা তো আছেই, তাই খালা বাড়ি বাড়ি কাজ করা শুরু করে, একাই লেগে পড়ে ছেলে মেয়ে মানুষ করার মেশিনে। আর ওর বাবার সামান্য পেনশনের টাকা। এভাবে চলছিল সবকিছু। সাইমার পড়াশোনাতে খুব ভালো ছিল। আসিফ যখন ক্লাস 10-এ পড়ে, সাইমা তখন সবে অনার্স কমপ্লিট করে মাস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছে। খালারও বয়স হচ্ছে, কাজের শক্তি নেই। আসিফ তো ছোট্ট। সাইমা নিজে পড়ে, টিউশনি করানো শুরু করে। একদিকে নিজের পড়াশোনা, অন্যদিকে আসিফের দায়িত্ব আর খালার অসুস্থতা। দিন যেতে যেতে লাগলো, খালা কিছুতেই বেশি আরো অসুস্থ হয়ে পড়তে লাগলো। সাইমাই টিউশনি ভিড়িয়ে দেয়। আগে খুব উনি আবার পরকীয়া শুরু করে, এটা ওনার দ্বিতীয় স্ত্রী জানতে পেরে থানাতে ডায়েরি করেন, কিন্তু কোন ফুল পায়নি। একসময় তাকে তালাক দেয় সাইফের বাবা। তিনি এখন তার বিকলাঙ্গ সন্তান নিয়ে ভিক্ষা করে খায়। আর সাইফের বাবাকে সাইফ নিচে শাস্তি দিতে পারেনি, শত হলো বাবা। তাই আমি নিজের হাতে ওই লোকের মুখে চুনকালি মাখিয়ে তাকে উলঙ্গ করে সম্মুখে নিয়ে আসি। পরে সেই অপমানে নিজে আত্মহত্যা করেন। এসব লোকের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। এসব লোকের জন্য সাহেবের মা এর মতন কত মা প্রতিদিন আত্মহত্যা করে। সাইফের মতন কত সন্তান এ জীবনে অন্ধকার নেমে আসে। এবার নেহাল থামে। শোনো, শুনশান নীরবতা। এবার বলো, তোমাদের ওই সুশীল সমাজে কিছু মানুষদের জন্য কি সাহেব আজ মাফিয়া নয়? প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে, কেউ হঠাৎ দেখা যায় তারই হয়ে ওঠে বড় বড় মাফিয়া। কেউ কি কখনো খোঁজ নিয়ে দেখে কেন এসব শিক্ষার্থীরা হারিয়ে যায়? আপনি ঠিক বলেছেন। তারপর থেকে সাহেব, পুরুষ হোক বা নারী, যারা এরকম পরকীয়া করে, এরকম কোনো কিছু দেখে তাদের হেনস্থা করে। এবার শুনবে আরেক মাফিয়ার গল্প, রাফির গল্প। রাজ শুধু অবাক হয়ে শুনছে। আসলে দুনিয়াটা বড় অদ্ভুত। অদ্ভুত আমাদের সমাজ। কথায় যখন কি হচ্ছে সেটা নিয়ে আমাদের খেয়াল থাকে না, শুধু খারাপটাই আমরা দেখি, কিন্তু তাদের উল্টা পিঠ ঠিক মতো দেখি না। কি গো বউ, অবাক হচ্ছ? চলো এবার রাফির গল্প বলি। হ্যাঁ বলুন, শোনো তাহলে রাফির গল্প। রাফির সাথে পরিচয় বেশ সেদিনের না, এই তো ২ বছর। ও আমার থেকে বয়সে বড়। জানো রাফির কি সুন্দর একটা পরিবার ছিল। রাফির মা নেই, ছোটবেলাতে মারা গেছে। ও যখন ছোট সেদিন ওর মা মারা যায়, তারপর দিনই ওর বাবা বিয়ে করে ঘরে নতুন বউ তুলে আনে। আর রাফির জীবনে আসে অন্ধকার। ও সৎ মা ওর প্রতি অত্যাচার করতো তা নয়, অবহেলা করতো। তিনি রাফির পছন্দের খাবার রান্না করে সামনে দিতেন ঠিকই, কিন্তু কখনো খোঁজও নিতেন না আদৌ সে খেয়েছে কিনা। মানে কোনো রকম, যাকে দায়িত্ব এড়ানো বলে। আর ওর বাবা তো নতুন বউ আর নতুন ছেলে মেয়ে নিয়ে বেশি ছিলেন।
আর আগে ঘরের ছেলেটা কেমন আছে সে খোঁজ নেওয়ার সময় আছে নাকি তার? রাফির মা বাবা দুজনে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তাকে কি ওনারা অনেক আগে থেকে দুজন দুজনকে ভালোবাসতো। বিয়ের 5 বছর পর রাফি হয়, সব ঠিক ছিল, কোনো সুখের অভাব ছিল না। রাফির এর যখন 5 বছর বয়স তখন আন্টির পাইলস হয়, যেখান সেখান থেকে সূত্র ধরে ক্যান্সার। 3 বছর ভোগার পর আন্টি মারা যায়। জানো, আন্টি মারা যাওয়ার পর কবর দেওয়ার সময় যে ওই আঙ্কেল গেছিল, তারপর আর কেউ দ্বিতীয়বার তাকে কবরের কাছেও দেখেনি। না, দেখেছে বউয়ের সঙ্গে কাঁদতে। কি অদ্ভুত না, হারিয়েছে ভালোবাসা। যাই হোক, এই অবহেলার মাঝেও নিজের পড়াশোনার দিন শেষে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলা, এভাবে অনেক বড় হয়ে যায় রাফি। রাফি বড় হওয়ার পর থেকে সৎ মায়ের অবহেলা বাড়তেই থাকে। রাফি একটা জুট মিলে অ্যাকাউন্ট এ পদে জয়েন করে। তারপর পরিবারের ভাবি ঈশানী কে বিয়ে করে। বিয়ের পর রাফির বাবা তার সবকিছু তার স্ত্রী আর ছেলে মেয়েদের নামে লিখে দেয়। আর রাফিকে বলে তার পথ দেখতে। সবে নতুন চাকরি, তারপর ঘরে নতুন বউ। সেই অবস্থাতেই বাসা ছেড়ে নিজের স্ত্রীর হাত ধরে বেরিয়ে পড়ে। এরপর 1 বছর শ্বশুর বাড়ি থাকার পর নিজের ছোট্ট ঘর ভাড়া নিয়ে সংসার সাজাতে শুরু করে। সব ভালোই চলছিল। 3 বছর পর শাহিনা প্রেগনেন্ট হয়। ওদের ঘরে যেন সুখের শেষ নেই, কিন্তু কে জানতো এই খুশিটা বেশিক্ষণে থাকবে না। শাহিয়ার ডেলিভারি ডেটে চলে আসে, কিন্তু ঘটে আরেক বিপত্তি। ওর জুট মিলের মালিক ঠিক মতো বেতন দেয় না। সব সময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে তিনি শ্রমিকদের বেতন কর্তন করতেন। কেউ কখনো বেতনটা তার কাছ থেকে পেয়েছে কিনা সন্দেহ। এমনি কেউ ওয়াশরুমে গিয়েছে, মিলের মালিক সেই সময় ওনাকে ডেকে পানি দেয়, সাথে সাথে বেতন থেকে টাকা মাইনাস। সানিহার ডেলিভারির জন্য ভালোই টাকা দরকার ছিল। রাফি বেতন নিতে গেলে 10,000 টাকার জায়গায় রাফিকে 4,000 টাকা দেয়। আর বলেন সে নাকি এই মাসে বেশি দেরি করে সব সময় অফিসে এসেছে আর তাড়াতাড়ি বেশি বাড়ি গেছে। রাফি তাকে বারবার বলে হাতে পাইপ পর্যন্ত পড়ে। নিজের 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা রেখে কতক্ষণ বাড়ির বাইরে থাকা যায়। ব্যাস, ওই দিনই ওই মালিক ওর চাকরি খেয়ে নেয়, বের করে দেয় মিল থেকে। সামনে সানিহার ডেলিভারি, এখন ওর অনেক কিছু প্রয়োজন। বেকার ঘরে ঘুরতে থাকে, এত কম বয়সে কিভাবে চাকরি পাবে। এর মধ্যে সানিহার পেইন উঠে। হসপিটালে নেওয়ার পর সানিহার কোলে আলো করে আসে ফুটফুটে একটা মেয়ে। রাফির কষ্টটা যেন মেয়ের মুখ থেকে কমে। কিন্তু হসপিটালের বিল দেখে হিমশিম খায় রাফি। না পেরে শ্বশুরের কাছে হাত পাতে। এত কিছুর মধ্যে রাফির বাবা একবারও খোঁজ নেয়নি। হসপিটাল থেকে বাড়ি আসার পর বাবুর থেকে সমস্যা হয়, ঠিক মতো বুকের দুধ পায় না, ফিডার খাওয়াতে হয়। এর মধ্যে রাফির কাছে যা সামান্য টাকা ছিল তাও শেষ। 2 দিন হয়ে যায় ওর মেয়েটা ঠিক মতো মায়ের দুধ পায় না, কান্না করে সারাদিন। সানিহাও বা কি করবে, বেচারি সিজারের রোগী, নিজেও অনিষ্ট। মেয়ের কান্না সইতে না পেরে সেদিন প্রথম রাফি অপরাধের পথে পা বাড়ায়। কি বা করবে, অনেক কাছে টাকা ধার চেয়েছিল, কেউ দেয়নি, কারণ রাফি বেকার, সে টাকা শোধ করতে পারবে না। এরপর বাচ্চার কান্না সইতে না পেরে রাফি দোকান থেকে দুধের কৌটা চুরি করে ধরাও পড়ে। পুলিশে গিয়ে নিয়ে যায়। 7 দিন পর রাফিকে জেল থেকে ছাড়ে। বাড়ি গিয়ে রাফি দেখে ঘরের তালা, সানিহা নেই। পরে ও শ্বশুর বাড়ি যায়, গিয়ে দেখে পুরো বাড়িতে লোক। সানিহা কাঁদতে কাঁদতে বিলাপ করছে। রাফি কিছু বুঝতে পারছে না। পরে গিয়ে দেখে তার ছোট্ট মেয়েটাকে সাদা কাফনে মুড়িয়ে শুয়ে রাখা হয়েছে। রাফি জেলে যাওয়ার পর ঠিকমতো খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই দুধের শিশুটা। আর ওই দিন সকালে মারা যায়। এজন্য পুলিশ রাফিকে ছেড়ে দেয়। তারপর সেই দিন রাফি শুরু ওর মেয়েটাকে হারিয়েছে শাহানাকেও। সানিহা বাচ্চা হারানোর ধাক্কা নিতে না পেরে ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, যাকে পাগলই বলা যায়। সানিয়া কোথায় এখন? ও চিকিৎসা চলছে। রাফি এরপর থেকে এরকম অসহায় বেকারদের সাহায্য করে। রাফি সপ্তাহে প্রতিদিনই প্রায় শাহানিয়ার কাছে যায়। তারপর শাহানিয়াকে খুব ভালোবাসে রাফি। জানো, ও বলে আজ যদি ওর ওই অবস্থা হতো, সানিহা কখনো ওকে ছাড়তো না।
কারণ ও যে মেয়ে, স্বামীকে এত সহজে ছাড়তো না। সেজন্য রাফি সানিয়াকে চিকিৎসা করাচ্ছে। ওর বিশ্বাস আবার আগের মতো সব হয়ে যাবে। ও সানিয়াকে নিয়ে সুখে সংসার করবে। আল্লাহ সানিয়াকে সুস্থ করে দিক, আমিন। এবার বলো, কি দোষ ছিল রাফির? নাকি শাহিনার? নাকি ওই ছোট্ট দুধের শিশুটার? তোমাদের এই সমাজের জন্য আজ যে দুনিয়ায় আলোতে থাকতে পারলো না। রাত কি বলবে ভেবে পাচ্ছে না। তোমরা টিভিতে ফিল্ম দেখো না, বইতে ওর কত ইতিহাস পড়ো। জানো, প্রতি 100 জনের মধ্যে 90 জন মাফিয়ার জীবনগুলো এমন জানিয়ে ইতিহাস লেখা শুরু করবে, কিন্তু শেষ হবে না। মাফিয়ার জীবনী নিয়ে একটা কোনো হাজারটা ফিল্ম তৈরি করা যায়। রাত মাথা নিচু করে শুনছে। আজ আর নেহালকে মাফিয়া বলে তার ঘৃণা হচ্ছে না। আর তখন কেন বেরিয়েছিলাম জানো? ওই যে বুড়ো লোকটাকে দেখছিলে, তার মেয়ের পেছনে এলাকার কিছু বাজে ছেলে লেগেছিল অনেকদিন ধরে। আজ ওরা মেয়েটাকে কই তুলে নিয়ে যায়, তা সর্বনাশ করতে গেছিল, আর আমরা সেখানে গিয়ে সব আটকে মেরে ফেলে এসেছি। এবার বলো, আমরা খুনি মাফিয়া? আজ যদি আমরা না যেতাম, তো আসিফের বোনের মতন আজ আরো একটা মেয়ে ধর্ষিত হতো, মৃত্যুবরণ করতো। এদের বিচার কোনো পুলিশ আদালতে করতে আসতো না, তাই নিজেরাই আইন হাতে তুলতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে ভুল বুঝেছি। না, কোনো ভুল বলছনি। তবে সত্যি কি জানি, অন্য কোনো গ্রুপ কি করে জানি না, কিন্তু এই শহরে সবচেয়ে বড় মাফিয়া এই শহরের কিছু সুশীল সমাজের মানুষের কাছে তা ভিলেন, আর তার লোকেরা আজ অব্দি বিনা দোষে কোনো মানুষকে মারেনি। জেনেও আমরা মাফিয়া হতে পারি, কিন্তু মিথ্যেবাদী না। আরেকটা কথা বলবেন? বলে, এই অধম অমানুষের কাছে কি জানতে চাও? আমি এসব মাফিয়ার গল্প শুনলাম, কিন্তু আমি শুনতে চাই আপনার মাফিয়ার গল্প। শোনাবেন? নেহাল অবাক চোখে রাতের দিকে তাকালো। আমি আমার স্বামীর মাফিয়া নেহাল চৌধুরীর গল্প শুনতে চাই। শোনাবেন? কি হলো, কথা বলুন। না, এখন ওকে কিছু বলা যাবে না। ও আমার শত্রু মেয়ে, ওকে বিশ্বাস নেই। শেষে দেখা যাবে আমার পেছনেই ছুরি মারবে মনে মনে। কি হলো বলুন, সময় হলে সব জানতে পারবে। আমি কোনো সময়ের অপেক্ষা করতে পারবো না। আমি আপনার গল্প শুনতে চাই। এটাই জানতে চাই, কেন আপনি আমাকে এভাবে তুলে এনেছেন, তারপর আবার বিয়ে করেছেন। আমার বাবার সাথে আপনার কিসের শত্রুতা বলুন। না, একে এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, নাহলে আমার সব প্ল্যান শেষ। ওকে আমার মারতে হবে। কি করেই তো ইমোশনাল করে ফেললাম আমি। এই মেয়েকে এসব বলা উচিত হয়নি। মনে মনে নেহাল বলে, বলুন, তোমার সাথে আমার কিসের শত্রুতাটা থাকতে বলো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সত্যি বলেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। না, এসব মিথ্যে। না বউ, সব সত্য। মাফিয়া হতে পারে, এত বড় মিথ্যুক না। তোমাকে শ্বশুর মশাই অন্য কারোর সাথে বিয়ে দিবে তে চলেছিল, এজন্য তার প্রতি আমার রাগ। আপনি সত্যি সব সত্য বলছেন? নেহাল ছলছল চোখে রাতের দিকে তাকালো। এত কেন খারাপ ভাবো আমাকে বউ? আমার কি মন নেই? আমি কি ভালোবাসতে পারি না? একটু ভালোবাসার জন্য তোমার কাছে চাই, আর তুমি সবসময় আমাকে দূরে ঠেলে দাও কেন বউ? জানো, এই দুনিয়াতে আমি একা, কেউ আমার নেই। আমার কোলে, সরি, তোমার কোলে মাথা রেখে ভাবি একটা গাছ পেয়েছি যা ছায়াতে থাক, কিন্তু তুমি তাও আমায় ফিরিয়ে দাও। নেহাল কাঁদতে কাঁদতে রাতকে পরম আবেগে জড়িয়ে ধরলে। রাতও নেহালকে জড়িয়ে ধরলেন। বা নেহাল, তুই তো সেই নাটক শিখেছিস মাফিয়ার সাথে সাথে, তুই যে একজন বড় অভিনেতা সেটা আজ বুঝতে পারছি। যাক, এতক্ষণ ধরে নেকা কান্না কাজে এসেছে। তাই মেয়ে, তা দেখছি আমার নেকা কান্নাতে ভালোই লেগেছে। যাই, আরেকটু নাটক করি। নেহাল আরো জোরে জোরে রাতকে জড়িয়ে ধরলো। আমি আর বাঁচবো না বউ, তুমিও আমাকে ভালোবাসো না। মরে যাওয়াটাই উত্তম আমার কাছে। মেয়েটা কান্না করে নেহাল বলল। এদিকে রাত নেহালের বুক থেকে মুখ উঠিয়ে হাত দিয়ে নেহালের মুখ চেপে ধরল, সাথে রাতও কাঁদছে। একদম বাজে কথা বলবেন না আপনি। আর যদি কখনো আপনার মুখে মরার কথা শুনি, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলেই রাত নেহালকে জড়িয়ে ধরল। আহারে, রাত मेरी बात कितने আশানিতে মান গেয়া। ইউ, ও মাই ডিয়ার ওয়াইফ, তুমি আজও চিনতে পারলে না এই তোমার বরকে? সাদেকি শহরের সবচেয়ে বড় মাফিয়া আমি? হা হা। তুমি আমাকে তোমার হিরো মনে করো না? দাঁড়াও, খুব শীঘ্রই দেখতে পাবে আমি তোমার হিরো কি না ভিলেন। মনে মনে বাঁকা হাসলো নেহাল। এবার নেহাল রাতকে ছেড়ে দিল। সরি বউ, আমাকে ক্ষমা করে দাও। আসলে কি বলো তো, খুব কষ্ট লাগছিল, নিজেকে সামলাতে পারিনি, তাই তোমাকে
আমি মানুষ, আমার মতন খুনির কোনো অধিকার নেই তোমার কাছ থেকে স্বামীর অধিকার ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল হবে না। বলে নেহাল একটু কান্নার নাটক করে ডেভিল স্মাইল দিতে দিতে ছাদের দিকে চলে গেল। এদিকে রাত দাঁড়িয়ে কাঁদছে আর ভাবছে, ছি, এত খারাপ আমি। উনি আমার কত কথা ভাবছে। না, আমার খুব ভুল হয়েছে। নেহাল আমার স্বামী, ওনাকে ভালো পথে আনার দায়িত্ব আমার। আমি যে ওনাকে খুব ভালোবেসে ফেলেছি। না, আর কোনো কিন্তু না। আমি আমার স্বামীকে কষ্ট পেতে দেব না। এদিকে নেহাল, হ্যালো বাবা, বলো। ও মাই সন, আজ তো আমার তোমার জন্য গর্ব হচ্ছে, খুব গর্ব হচ্ছে। কেন? কি সুন্দর নাটক করছো ওই রায়হানের মেয়ের সাথে। বাহ, মেয়েরা দিন চুরা নিয়ে এইভাবে চালিয়ে যাবে। ওই রায়হানের মেয়ের যত কষ্ট পাবে ও তার থেকে আরো দ্বিগুণ কষ্ট পাবে, আর আমি সেটাই দেখতে চাই। তোমাকে তো আমি আগেই বলেছিলাম ওইসব হুম তোমাকে তো আমি আগেই বলেছিলাম এইসব মেয়ে ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু রক্তকে পছন্দ করি। হা হা, আই নো মাই সন। তা এই রায়হানি সুন্দরী মেয়েকে শুধু শুধু ফেলে রেখো না। আর বিয়েও করেছো তুমি, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সব বুঝেছি। জাস্ট চিল অ্যান্ড এনজয়। হা হা, হ্যাঁ, উপভোগ তো করবোই। আচ্ছা রাখি, বিশ্বাস নেই এখন, ওই মেয়ে চলে আসি। ওকে মাইসেল, ভালো থেকো। ফোন কেটে দিল নেহার। হা হা, তুই তো দেখছি তোর মায়ের থেকেও বোকা রে নেহাল। কেউ তোরা তোর বাপ মায়ের মতন হতে পারলি না। এমন সময় আরফান এর আগমন। বাপের মতো হলে কি আর তুমি এখানে বসে থাকতে, এত নিশ্চিন্তে এনজয় করতে পারতে বন্ধু? তা যা বলেছিস আরাফ। আর তো কটা দিন এই ছেলের পেছনে এত বছর ধরে কত কম খরচ করেছি নাকি আমার? তাতে কি, ওইটা তো সামান্য। তো সামান্য খরচ করার কারণ এই তোর ছেলে তোকে যে পরিমাণ টাকা পয়সা এনে দিতে পারবে, তখন তো আজীবন বসে বসে আয়েশ করবি। তা যা বলেছিস। আমার কাজ শেষ হোক, তারপর নেহালকেও পাঠিয়ে দেব লাবণীর কাছে। আহারে মা মরা ছেলেটা আমার। আমার মেয়েটাও তো কত অপেক্ষা করছে তার আদরের ভাইটাকে দেখার জন্য। আহা, তুই পারিসও বটে। ভালোবাসা সম্পূর্ণ সম্পর্ক সবকিছুর থেকে আসলে টাকাই বড়। আগে পেট, তারপর মন। পেট ভরলে সব ঠান্ডা। মাই ডিয়ার সান নেহাল, মেরা ছোটে বেটা ইসে ইসবি, বলদটাই না তুই? খুব চালাক মনে করিস নিজেকে? নিজেকে ভিলেন মনে হয়? হাহা, আরে তোর থেকে বড় ভিলেন তোর বাপ। শুধু দেখে যা বাচ্চা। নেহাল, এই সরি, নাজমুল মনে মনে ভাবলো। এইদিকে নেহাল তো ছাদে দাঁড়িয়ে আছে। চারিদিকে অজানের ধ্বনি। ভোর হয়ে এসেছে। হাহা, আজ থেকে আমার আসল গেম শুরু মাই ডিয়ার বউ। আসলে মেয়েটির নেশাটা কি আমার জানা হয়নি। তবে কি করে, মাফিয়া দেখে সব পাগল। এই সুন্দর চেহারাটা দেখে কেউ একটু ক্রাশও খায় না। সবুজ কা ফল মিঠা হতা হয়। এই জন্য বোধ হয় তোমার মতন এরকম সুন্দরী বউ এসেছে আমার। যাই হোক, আজ থেকে তাহলে একজন এনজয়টা করে নি। আই উইল প্রিপেয়ার্ড মাই ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি বউ। অট্টহাসিতে ফেটে পড়ল নেহা। এইদিকে নোনা যাত্রা শেষ করলো রাত। ফজরের নামাজটা আদায় করে ছাদের দিকে রওনা হলো। অনেক বড় পাপ করেছি, আমার উচিত হয়নি আপনার স্বামীকে এভাবে বঞ্চিত করার। মাফিয়া হোক যাই হোক, সে আমার স্বামী, তাকে ভালো করার দায়িত্ব আমার। সে যখন আমাকে ভালোবাসে তখন আমার এভাবে দূরে থাকা উচিত না। সত্যি বলতে আমিও তো ওই মাফিয়াটাকে ভালোবেসে ফেলেছি। আজ থেকে না হয় দুজনের এই ভালোবাসা মিলিয়ে সবকিছু নতুন করে শুরু করব। এদিকে নেহাল ছাদে দাঁড়িয়ে আছে। আজ থেকে হোক এক নতুন সকালের সূচনা, এক নতুন গেম। এমন সময় রাত পেছন থেকে এসে নেহালকে জড়িয়ে ধরল। নেহাল এর মুখে বিজয়ের হাসি। আরে বউ, এই মুহূর্তে এর জন্য তো অপেক্ষা করছিলাম আমি। যাক, পাখি ফাঁদে পা দিয়েছে, মনে মনে নেহাল ভাবল। আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি। আর রাগ করে থাকবেন না, এবারের মতন ক্ষমা করে দিন। আর কখনো এমন হবে না। রাত কাঁদছে আর বলছে। নেহালের চোখে পানি আনার নাটক করে ঘুরে রাতের দিকে ফিরে ছড়িয়ে দিল। না বউ, তুমি কোনো ভুল করনি। ভুল করেছি আমি। তোমার মা বাবার থেকে জোর করে এনেছি, জোর করে বিয়ে করেছি, তারপর আবার জোর করে
ক্ষমা করে দাও আমাকে। তোমাকে এই পবিত্র হাত দিয়ে আমার মতন এরকম খারাপ লোককে ছুঁও না। আমি এসব ভুলিয়ে যেতে চাই নেহাল। প্লিজ এবারের মতন ক্ষমা করে দিন। আমি আপনাকে খুব ভালোবাসি যে আপনার ভালোবাসা অসম্মান আমিও কিভাবে করব। প্লিজ নেহাল, এসব ভুলে নতুন করে শুরু করে চলুন। নেহাল নেকা কান্না করে রাতের হাত দুটো নিজের হাতে মুঠোয় নিল। বউ, সত্যি তুমি সবকিছু নতুন করে শুরু করতে চাও? সত্যি নেহাল? তাহলে আজ থেকে শুরু হোক এক নতুন সকাল। নেহাল দুষ্টু হেসে রাতের দিকে এগিয়ে গেল। রাত লজ্জাতে নেহালের বুকে মুখ লুকালো।